আমরা জানি শক্তি ৮ রকমের। তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি ইত্যাদি ৮ রকমের শক্তির কথা আমরা জেনেছি। আজকে শক্তির আরেকটি রূপ জানব, সেটা হলো শব্দ শক্তি। শব্দ একটা শক্তি, তাই সেটা কিরকম ভাবে আমরা শ্রবণ করি। কোন কম্পনশীল বস্তু থেকে সৃষ্ট যে শক্তি কোন জড় মাধ্যমকে অবলম্বন করে আমাদের কানে এসে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, তাকে বলা হয় শব্দ। এখন এখানে আমি প্রত্যেকটি কথার পরীক্ষামূলক প্রমাণ তোমাদেরকে পরপর দেখিয়ে দেব। প্রথমত বলেছি যে কোনো কম্পনশীল বস্তু থেকে শব্দের সৃষ্টি হয়। তোমরা জানো যে তোমাদের হাত থেকে একটা কাঁসার থালা যদি পড়ে যায় তাহলে সেটা ঝনঝন করে আওয়াজ করে ওঠে। সঙ্গে সঙ্গে সেটাকে হাত দিয়ে স্পর্শ করলে তার আওয়াজটা থেমে যায়। সাইকেলের বেলকে তোমরা যখন বাজাও, সেই বেলের বাটিতে যদি হাত দিয়ে দাও, দেখবে যে সাইকেলের বেলের আওয়াজটা থেমে গেল। কেন? তার কারণ হচ্ছে স্পর্শ করে কম্পনটাকে থামিয়ে দেওয়া হবে। তাহলে কম্পন যে হয় এবং কম্পনের ফলেই যে শব্দের সৃষ্টি হয়, সেটা আমরা আমাদের ব্যবহারিক জীবনে দেখেছি। একটা পরীক্ষা করে আমরা দেখব যে কম্পন যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু শব্দের অস্তিত্ব থাকে। সেই পরীক্ষাটা করার জন্য যেটা দরকার সেটা হলো একটা সুরশলাকা। সুরশলাকা তেমন কিছুই নয়, একটা ইউ আকৃতির ধাতব দণ্ড, যার একটা হাতল থাকে। এরকম একটা সুরশলাকাকে কোনো একটা টেবিলে যদি স্থাপন করে রাখা যায় এবং উপরের কোনো দৃঢ় অবলম্বন থেকে সুতো দিয়ে যদি একটি সোলার বলকে এখানে যদি স্পর্শ করে রাখা যায়, ছুঁয়ে রাখা গেল, প্রথম অবস্থায় যখন এই সুরশলাকাটাকে কোনো রকম আঘাত করা না হয়, তখন দেখবে এই সোলার বল একটা জায়গাতে সে স্থির হয়ে রইল। একটা রাবারের হাতুড়ি দিয়ে যখনই সুরশলাকাটাকে আঘাত করা হবে, সঙ্গে সঙ্গে একটা টিং করে একটা আওয়াজ শুনতে পাবে এবং এই সোলার বলটা তখন এই অবস্থানে না থেকে ছিটকে সরে যাবে এরকম একটা দূরত্বে। আবার সে ফিরে আসবে, আবার এখান থেকে ছিটকে সরে যাবে। যতক্ষণ শব্দটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত দেখবে সোলার বলটা এদিকে যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে। একটা সময় যখন শব্দটা আর শুনতে পাচ্ছ না, ঠিক সেই সময় দেখবো যে এটা ধীরে ধীরে এসে এইখানে এসে থেমে গেল। তাহলে এই পরীক্ষা থেকে প্রমাণিত হলো যে কম্পন ছাড়া শব্দ সৃষ্টি হয় না। আরেকটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে শব্দ কম্পনশীল বস্তু থেকে সৃষ্টি হয়ে সেটা কোনো জড় মাধ্যমকে অবলম্বন করে বিস্তার লাভ করে। আমি যে কথা বলছি এখানে বায়ু মাধ্যম সেটা জড় মাধ্যমের কাজ করছে, সেই বায়ু মাধ্যমকে অবলম্বন করে শব্দটা বিস্তার লাভ করছে। এইরকম কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো একটি জড় মাধ্যম না থাকলে শব্দের কিন্তু কখনোই বিস্তার লাভ সম্ভব নয়। কারণ হচ্ছে যে আমরা জানি সূর্য বা অন্যান্য নক্ষত্র, বিভিন্ন গ্রহ, সেই সব জায়গাতে অবিরাম মারাত্মক শব্দের বিস্ফোরণ ঘটছে। তো সেই সমস্ত বিস্ফোরণের আওয়াজ যদি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাতো, তাহলে আমাদের এখানে বেঁচে থাকা
একবারে অসম্ভব হয়ে যেত, অতিষ্ঠ হয়ে উঠতাম সেই সমস্ত শব্দ যদি আমাদের কানে পৌঁছাতো। কিন্তু সেগুলা পৌঁছাচ্ছে না। কেন না, পৃথিবী থেকে সেই নক্ষত্র, সেটা সূর্যগ্রহ যাই হোক না কেন, এর মাঝখানে একটা বিস্তৃত অঞ্চল রয়েছে যেখানে কোনো জড় মাধ্যম নেই, যার ফলে সেই শব্দ বিস্তার লাভ করতে পারছে না। চাঁদে কোনো বায়ু মাধ্যম বা কোনো মাধ্যম নেই, চাঁদে দাঁড়িয়ে দুজন পাশাপাশি কথা বললে কেউ কারো কথা শুনতে পাবে না, এমনকি নিজে যে কথাটা বলবে সেই কথাটা নিজেও শুনতে পাবে না। কেন না, ওই যে জড় মাধ্যম নাই। তা আমি একটা পরীক্ষা করে দেখাচ্ছি যে জড় মাধ্যম ব্যতীত শব্দ বিস্তার লাভ করতে পারে না। তার জন্য তোমাদেরকে একটি বায়ু নিষ্কাশন পাম্প নিতে হয়। সেই বায়ু নিষ্কাশন পাম্পের পাটাতনের উপরে একটি কাঁচের বেলজারকে এখানে বায়ু নিরুদ্ধ ভাবে রাখা হয়। সেই কাঁচের বেলজারটিকে ভেসলিন দিয়ে সম্পূর্ণভাবে বায়ু নিরুদ্ধ করে দেওয়া হয়। আর এই বেলজারের মাঝখানে এইখানে একটা বৈদ্যুতিক ঘন্টাকে রাখা হয়। এই বৈদ্যুতিক ঘন্টা, তার এটা বেল, এইখানে তার একটা হাতুড়ি থাকে। বাইরের থেকে আমরা যদি তড়িৎ সংযোগ দিই তখন ওই বৈদ্যুতিক ঘন্টা বাজতে থাকে। এখানে একটা বায়ু নিষ্কাশন পাম্প দেওয়া রয়েছে। প্রথমে যখন এই বেলজারের মধ্যে স্বাভাবিক বায়ু থাকে, এই তড়িৎ সংযোগ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এই হাতুড়ি এই বেলের উপরে আঘাত করছে অবিরাম এবং একটা শব্দের সৃষ্টি হচ্ছে। সেই শব্দ আমরা যথারীতি শুনতে পাচ্ছি। কেন না, তখন এর ভিতরে বায়ু মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটাকে অবলম্বন করে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে শব্দ। এবারে বায়ু নিষ্কাশন পাম্পকে যদি চালু করে দেওয়া যায় তাহলে এর ভেতর থেকে বায়ু ক্রমশ নিষ্কাশিত হতে থাকে। তখন এই শব্দের আওয়াজটা অনেক ক্ষীণ হয়ে আসে। একটা সময় যখন এখান থেকে সম্পূর্ণ বায়ু নিষ্কাশিত হয়ে যায় তখন আর কোনো শব্দ শুনতে পাবে না। দেখতে পাবে হাতুড়ি যথারীতি এই বাটির উপরে আঘাত করছে, কিন্তু কোনো শব্দ কানে আসছে না, শুনতে পাচ্ছি না। কেন না, এখানে কোনো জড় মাধ্যম নাই। এবারে বায়ু নিষ্কাশন পাম্পকে বন্ধ করে দাও, ক্রমশ এখানে বায়ু প্রবেশ করতে থাকবে। শব্দ আস্তে আস্তে, শব্দের প্রাবল্যও দেখবে ধীরে ধীরে বাড়ছে। বাড়তে বাড়তে এক সময় যখন সম্পূর্ণ বায়ু পরিপূর্ণ হয়ে উঠবে তখন দেখবে শব্দ সম্পূর্ণভাবে আগের মতোই শুনতে পাচ্ছ। এই যে শব্দ, এটা যে বিস্তার লাভ করছে, তার জন্য আমি তোমাদেরকে বললাম যে কখনো সেটা বায়ু মাধ্যম হতে পারে, কঠিন মাধ্যম হতে পারে, সেটা তরল মাধ্যম হতে পারে, সেই মাধ্যমে শব্দটা বিস্তার লাভ করছে। কেমন করে সেই শব্দটা বিস্তার লাভ করে, মাধ্যমটাকে অবলম্বন করে কেমন করে শব্দ বিস্তার লাভ করে, সেই বিস্তারের কৌশলটা আমরা জানবো। সেই কৌশলটা হচ্ছে কি না, যখন কোনো একটা উৎসে শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটা জড় মাধ্যমে একটা বিশেষ পরিবর্তন ঘটায়। মনে করো একটা সুরশলাকা নিলাম, এই সুরশলাকাটা এখানে নেওয়া হয়েছে। তো যখন কোনো আঘাত না করি, এটা মনে করো ও অবস্থানে এই বাহুটি রয়েছে এবং এখানে যে বায়ু কণাগুলো রয়েছে সেগুলোকে আমি কতকগুলো স্তরে সজ্জিত করলাম। প্রথমে শব্দ যখন সৃষ্টি হয় না তখন এই স্তরগুলিতে বায়ু কণাগুলো সবাই সাম্যাবস্থানে থাকে, অর্থাৎ এদের মধ্যে একটা পারস্পরিক দূরত্ব ঠিকঠাক বজায় থাকে। এরপরে আমরা 1 নম্বর অবস্থানের কথা বললাম। 2 নম্বরে হচ্ছে কি, আমি যদি একটা রাবারের হাতুড়ি দিয়ে এই সুরশলাকাকে আঘাত করি তখন ওই সুরশলাকার বাহু তার ও অবস্থান থেকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এই ও অবস্থান যখন ছিল সেই ও অবস্থান থেকে এই বাহুটা মনে করো এইখান থেকে এই অবস্থানে গিয়ে পৌঁছালো। এই অবস্থানে গিয়ে পৌঁছালো, তা এর ফলে কি হয়, এই অবস্থানে গিয়ে পৌঁছালে তখন এইখানে যে বায়ু স্তরগুলো ছিল তার উপরে একটা চাপ সৃষ্টি করে, যার কারণে এইখানে বায়ু স্তরগুলো অনেক ঘন সন্নিবিষ্ট হয়ে যায়।
অর্থাৎ এই জায়গায় বায়ু স্তরটা ঘনীভূত হয়ে গেল। তারপরে যে পার্শ্ববর্তী যে স্তরগুলো ছিল তারা স্বাভাবিক অবস্থানে যেমন ছিল তেমনই থেকে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে যখন ও থেকে এতে সূর্যলাকার বাহুটা গিয়ে পৌঁছেছে, তখন সেই স্থানের বায়ুগুলোর উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা যান্ত্রিক শক্তি প্রযুক্ত হয়েছে, যে কারণে এই বায়ু স্তরগুলো একটা জায়গায় ঘনীভূত হলো। আমরা এটাকে বলি ঘনীভবন। এইখানে হলো ঘনীভবন সৃষ্টি হলো। এই যে একটা বায়ুস্তর ঘনীভূত হলো, এটা তার স্বাভাবিক নয়। স্বাভাবিক তার অবস্থান এইটি, সাম্যাবস্থায়। মনে রাখবে, জড় মাধ্যম, যেটাকে আরেকটা নামে বলা হয় স্থিতিস্থাপক মাধ্যম, ইলাস্টিক মিডিয়াম, তা সেই স্থিতিস্থাপক মাধ্যমের বৈশিষ্ট্যই হচ্ছে যে তারা সবসময় তাদের সাম্যাবস্থানে তাদের কণাগুলোকে রাখতে চাইবে। অর্থাৎ এইখানে যে কণাগুলো জড়ো হয়েছিল, ঘনীভূত হয়েছিল, তারা স্বাভাবিক অবস্থানে আবার ফিরে আসতে চাইবে। তো সেটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে গেলে কি করে সম্ভব? না, এর মধ্যে যে যান্ত্রিক শক্তিটা ছিল সেই যান্ত্রিক শক্তিটাকে সে পার্শ্ববর্তী স্তরে হস্তান্তরিত করে, দিয়ে নিজে স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ এইরকম হয়ে গেল, নিজে স্বাভাবিক অবস্থানে ফিরে এলো, আর এই ঘনীভবনটা সামনের দিকে স্তরে সঞ্চালিত করে দিল, সামনের স্তরে ঘনীভবনটা চলে গেল, এইখানে গিয়ে ঘনীভবনটা পৌঁছালো। ঠিক একইভাবে এই ঘনীভবন সে আবার পার্শ্ববর্তী স্তরকে তার ঘনীভবনটাকে হস্তান্তরিত করবে। এইভাবে ক্রমশ ঘনীভবন সামনের দিকে অগ্রসর হবে, কম্প্রেশন সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আবার দেখো, এই সূর্যলাকার বাহুটা যখন ও থেকে এতে গেছিল, তখন এই ঘনীভবন সৃষ্টি হয়েছিল, সেটা সামনের দিকে অগ্রসর হলো। ঠিক একইভাবে এই সূর্যলাকার বাহুটা ও থেকে এ থেকে ফিরে এসে সে আবার এইখান থেকে এসে এইরকম ও বিন্দু হয়ে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে বি বিন্দুতে গিয়ে যখন সূর্যলাকার বাহুটা গিয়ে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে না, এইখানে বায়ু স্তরগুলা প্রসারিত হবার সুযোগ পেয়ে গেল। এইরকম ভাবে তারা প্রসারিত হয়ে গেল বায়ু স্তরগুলো। বাকি স্তরগুলো যেমন স্বাভাবিক ছিল সেইভাবে স্বাভাবিক থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে বায়ুস্তরটা প্রসারিত হয়ে গেল। এই অঞ্চলটাকে আমরা বলি তনু ভবন। এটা হচ্ছে তনু ভবন বলা হয়। এবং এই তনু ভবনটিও কিন্তু বায়ুস্তরের স্বাভাবিক ধর্ম নয়, কোন স্থিতিস্থাপক মাধ্যমের স্বাভাবিক ধর্ম নয়। সেও চাইবে তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে। তখন এই তনু ভবনটিকে সে পার্শ্ববর্তী স্তরে হস্তান্তরিত করে নিজে স্বাভাবিক অবস্থানে ফিরে চলে এলো। অর্থাৎ তনু ভবনটি সামনের দিকে অগ্রসর হলো। এইভাবে তনু ভবনও সামনের দিকে অগ্রসর হতে থাকে। ঘনীভবন, তনু ভবন, এই দুটি ঘটনা একই সাথে চলতে থাকে। এবং আমি যেভাবে ধীরে ধীরে বললাম, এটা কোনো মতেই তা নয়, এটা অত্যন্ত একটা দ্রুত প্রক্রিয়া। সেটা ও থেকে এ, আবার এ থেকে ও থেকে বি তে বারবার যাতায়াত করবে সূর্যলাকার বাহু, এবং ঘনীভবন তনুভবন একসাথে উৎপত্তি হবে, এবং সেই ঘনীভবন তনুভবন অগ্রসর হতে থাকবে বায়ু মাধ্যমকে অবলম্বন করে। এইভাবে শব্দ বিস্তার লাভ করে আমাদের কানে এসে শ্রবণ অনুভূতির সৃষ্টি করছে। আমরা এই যে কথা বলছি, আমি একটু আগেই বললাম যে কম্পন ছাড়া শব্দ সৃষ্টি হয় না। আমি যে কথা বলছি এখানেও কিন্তু বিরাট রকমের গলাতে একটা কম্পনের সৃষ্টি হচ্ছে। আমি যে কথা বলছি তখন আমার ফুসফুস থেকে নিঃশ্বাস বায়ু স্বরতন্ত্রে এসে একটা বিশেষ কম্পনের সৃষ্টি করে। স্বরতন্ত্র হচ্ছে এই জায়গাতে থাকে অবস্থান, এটাকে ভোকাল কর্ড বলে। যখন নিঃশ্বাস আমি ফেলছি, সেই নিঃশ্বাসের সাথে সাথে কখনো জোরে কখনো আস্তে সেই রকম ভাবে নিঃশ্বাস বায়ু বেরিয়ে এসে এই স্বরকম্পটাকে কম্পিত করছে, যে কারণে আমাদের গলা থেকে এই শব্দগুলা বেরিয়ে আসছে, যেগুলা তোমরা শুনতে পাচ্ছ। তো এই স্বরতন্ত্র আমরা যখন ছোট থাকি, তখন ছোটবেলাতে আমাদের এই স্বরতন্ত্রগুলো খুব ছোট্ট থাকে এবং খুব কোমল থাকে। তখন শিশুদের ক্ষেত্রে, ছেলে বা মেয়ে সে যে যাই হোক, তার ক্ষেত্রে কিন্তু এই একই রকমই স্বরতন্ত্রের গঠনটা থাকে, যে কারণে ছেলে বা মেয়ে ছোটবেলাতে কিন্তু তাদের কণ্ঠস্বরগুলো প্রায় একই রকম হয়। এবারে আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি, তখন কি হয়, তখন পুরুষদের ক্ষেত্রে হয় কি, আমাদের স্বরতন্ত্রটা ক্রমশ একটু বড় হতে থাকে এবং শক্ত হতে থাকে, যে কারণে আমাদের শব্দটা অনেক ভরাট হয়, শব্দের প্রাবল্যটা একটু জোর হয়, আর শব্দের তীক্ষ্ণতাটা একটু কমে যায়।
ভরাট গলা হয় পুরুষ মানুষের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে কি হয় না, মেয়েদের ক্ষেত্রে এই ভোকাল কর্ডটা ছোটবেলাতে যেমন ছিল সেরকমই ছোট এবং কোমল থেকে যায়, যে কারণে তাদের কণ্ঠস্বরটা কিন্তু সেই প্রায় একই রকমই থেকে যায় এবং তাদের গলার তীক্ষ্ণতা অনেক বেশি হয়। এটাই হচ্ছে মূল কারণ। তাহলে ভোকাল কর্ডটাই হচ্ছে কম্পনের ফলেই কিন্তু আমি এই কথাগুলো বলছি যেগুলো তোমরা শুনতে পাচ্ছ এখন। তা আমরা এত তো কম্পনের কথা বলছি, কম্পন জিনিসটা কি, কম্পনটা কি? কম্পনটা বুঝতে গেলে দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে কম্পনটা বুঝিয়ে দিচ্ছি। যে প্রথমত হচ্ছে যে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে, মনে করে সুতো দিয়ে একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম, এই ভারী বস্তুটাকে বলা হয় পিণ্ড বা বব বলা হয়। আর যেখান থেকে ঝুলিয়ে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। আর এই সমস্ত ব্যবস্থাটিকে বলা হয় সরল দোলক, পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম বলা হয়। এখন এটি ধরো স্বাভাবিক অবস্থান তার ওতে সে রয়েছে, এটাকেই তার সাম্যাবস্থান বলা হয়। এই অবস্থান থেকে এই পিণ্ডটিকে তুমি টেনে নিয়ে এসে এখানে মনে করে এই অবস্থানে নিয়ে এসেছো, এই অবস্থানে নিয়ে এসে যদি ছেড়ে দাও তাহলে এ থেকে ও তে হয়ে সে বি তে গিয়ে ফিরে যাবে, এই বি অবস্থানে গিয়ে সে পৌঁছালো। তাহলে এই ক্ষেত্রে কি দেখবো, আমি ছেড়ে দিলে এ থেকে ও হয়ে বি তে, আবার বি থেকে ও হয়ে এ তে বারবার সে দোলায়িত হবে। একই পথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটবে তার গতিটা। এইটাই হচ্ছে একটা সরল দোলক বা সরল দোলকের দোলন, যেটাকে আমরা বলে থাকি অসিলেশন। একটি পূর্ণ দোলন কাকে বলবো না, কোনো দোলায়িত বস্তু কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সে যদি পুনরায় সেই পূর্বের বিন্দুতে ফিরে এসে পূর্বের দিকে যাবার উপক্রম করে তাহলে তাকে একটি পূর্ণ দোলন বলা হয়, কমপ্লিট অসিলেশন তাকে বলা হচ্ছে। আবারও বলছি যে কোনো কম্পনশীল বস্তু কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি সেই বিন্দুতে ফিরে এসে পূর্বের দিকে যাবার উপক্রম করে তাহলে সেই বস্তুর তখন বলা হয় যে একটি পূর্ণ দোলন সম্পন্ন করেছে। তাহলে পূর্ণ দোলন সম্পন্ন করলো। আমরা এই যে একটা বড় বিষয়ের ক্ষেত্রে বললাম যেখানে অনেকটা সময় লাগে, এটা যদি খুব দ্রুত ঘটে এই প্রক্রিয়াটি, মনে করো এইখানে একটা ও বিন্দু আর এদিকে এ আর এখানে বি, মাঝখানে সাম্যাবস্থান, এইটার মধ্যে খুব দ্রুত যদি এই দোলনটা ঘটতে থাকে তখন আর এই শব্দটাকে দোলন না বলে তখন আমি সেটাকে বলবো কম্পন। একই নিয়ম একইভাবেই হয়, কিন্তু অত্যন্ত দ্রুত প্রক্রিয়ায় যখন ঘটে তখন সেটাকে আমরা বলি কম্পন বা ভাইব্রেশন। তো কম্পনের ক্ষেত্রেও একই, একটি পূর্ণ কম্পন কাকে বলে, কোনো কম্পিত কণা কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি পুনরায় সেই বিন্দুতে ফিরে আসে আর পূর্বের দিকে যাবার উপক্রম করে তখন তাকে একটি বলবো পূর্ণ কম্পন। তা এগুলো কত দ্রুত হতে পারে, দেখো একটা সূর্যলেখা দেখবে, যদি দেখে থাকো সূর্যলেখাতে লেখা থাকে কখনো 512 কম্পাঙ্কের হার্জ হচ্ছে, একক হচ্ছে হার্জ, এই জেড, কখনো সেটা 330, 770 এরকম বিভিন্ন মানের হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে 512 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে 330 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাহলে কম্পন কত দ্রুত হয় সেটা একটু খেয়াল করো। তো এই যে কম্পন যেটা হয় তার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তা আমরা একটা পূর্ণ কম্পন জানলাম। একটা এবারে এইখান থেকে পরপর আমরা তিনটি রাশি জানবো। এক নম্বরে হচ্ছে বিস্তার, বিস্তারের ইংরেজি হচ্ছে অ্যামপ্লিটিউড। বিস্তার কাকে বলে? একটা কম্পনশীল কণার বিস্তারকে স্মল এ দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু অ্যামপ্লিটিউড বলছি। বিস্তার হচ্ছে কি না, এটা তার সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে সে ডান দিকে যে দূরত্বটা যায় বাম দিকেও কিন্তু সে সমান দূরত্ব সে যায়। তাহলে সাম্যাবস্থান থেকে ডান দিকে বা বাম দিকে সর্বাধিক যে দূরত্ব যায় তাকে বলা হয় তার বিস্তার বা অ্যামপ্লিটিউড। আবারও বলি, সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে কোন কম্পনশীল কণার বিস্তার বলা হয় অ্যামপ্লিটিউড। এক নম্বর। দুই নম্বরে হচ্ছে কি তার পর্যায়কাল, পিরিয়ডিক টাইম। পর্যায়কাল কাকে বলা হয়? পর্যায়কাল হচ্ছে যেটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। পর্যায়কাল হচ্ছে কি একটা কম্পনশীল কণা পূর্ণ কম্পনের জন্য যে সময় নেয় তাকে বলা হয় তার পর্যায়কাল।
এইখান থেকে গিয়ে ফিরে এসে আবার এদিকে যাবার উপক্রম করতে তার যে সময়টা লাগে তাকে পর্যায়কাল বলা হয়, ক্যাপিটাল টি। 3 নম্বরে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি, এর আগে কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকুয়েন্সি। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে তাকে এন দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো এফ দিয়ে প্রকাশ করা হয়, কখনো ইটা দিয়ে প্রকাশ করা হয়। তাই এই কম্পাঙ্ক হচ্ছে কিনা একটি পূর্ণ কম্পন করা 1 সেকেন্ড সময়ে কোন কম্পনশীল কণা যতবার পূর্ণ কম্পন করে তাকে তার কম্পাঙ্ক বলে, ফ্রিকুয়েন্সি। যেমন এখানে বলেছিলাম যে 512 হার্জ কম্পাঙ্ক, তার মানেটা হলো কি যে 1 সেকেন্ড সময়ে সে 512 বার সে পূর্ণ কম্পন সম্পন্ন করছে। তাহলে আমরা পরপর এই 3টে রাশিকে জানলাম। এখন এই তো কম্পন গেল, একটি কণার ক্ষেত্রে এই কম্পনের বিষয়গুলো আমরা জানলাম। এখন এই কণাগুলো একটি কণা না হয়ে যদি সমষ্টিগতভাবে অনেকগুলি কণার ক্ষেত্রে কম্পনকে বিবেচনা করি, তখন কি উৎপত্তি হয় জানো? তখন হয় তরঙ্গ, যেটাকে ওয়েভ বলি আমরা। তরঙ্গ সম্পর্কে খুব পরিচিত, অনেকবার তরঙ্গ এই কথাটা সবাই শুনে থাকবে। শব্দ একটা তরঙ্গ, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ হচ্ছে কি 2 রকমের হয়। একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা তোমরা ক্লাস 12 গিয়ে পড়বে, যার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বিস্তার লাভের ক্ষেত্রে। আরেকটা তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ওয়েভ। এর আরেকটা নাম হয় মেকানিক্যাল ওয়েভ, যেহেতু এখানে যান্ত্রিক শক্তির একটা ব্যাপার আছে। আরেকটা নাম হয় প্রোগ্রেসিভ ওয়েভ বা প্রোগ্রামী তরঙ্গ বা চল তরঙ্গ, যে কোনো একটা নাম দিয়ে বলতে পারি আমরা। ইলাস্টিক ওয়েভ এই যে তরঙ্গ, যে তরঙ্গের কথা আমি আলোচনা করব এখন, এই তরঙ্গের বৈশিষ্ট্যটা কি না, এটা জড় মাধ্যম ছাড়া বা স্থিতিস্থাপক মাধ্যম ছাড়া বিস্তার লাভ করে না। স্থিতিস্থাপক মাধ্যমটা কি রকম না, ওই যে বললাম বায়ু, গ্যাসীয় মাধ্যম হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে। তো এই মাধ্যমগুলোর বৈশিষ্ট্যটাই হচ্ছে যে জড় মাধ্যম বা স্থিতিস্থাপক মাধ্যমের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে কণাগুলো তার স্বাভাবিক অবস্থান বা সাম্যাবস্থানে সবসময় থাকতে চাইবে। শুধুমাত্র বাইরের যান্ত্রিক শক্তি প্রয়োগ করলেই ওই কণাগুলোর মধ্যে কম্পন হবে। তো আমরা যখন তরঙ্গের কথা বলবো, তরঙ্গ বলতে কি বোঝায়? তরঙ্গ বলতে বোঝায় যে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে শক্তি কোন জড় মাধ্যমকে অবলম্বন করে বিস্তার লাভ করে তাকে বলা হয় তরঙ্গ। তোমরা পুকুরে স্থির জলাশয়ে একটা ঢিল ছুড়ে দিয়েছ, দুম করে শব্দ হলো, তারপরে কি হয়? স্থির জলাশয়টা ছিল, মাঝখানে ঢিল ছুড়ে দিয়েছ, এখানে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করেছ, দেখবে কতগুলো গোল গোল ঢেউ তৈরি হচ্ছে, ক্রমশ কিনারার দিকে চলে আসছে, কিনারার দিকে চলে এলো সেই ঢেউগুলা। এগুলো তো তরঙ্গ। প্রথমে কণাগুলো তার স্বাভাবিক অবস্থানে ছিল, সাম্যাবস্থানে। যেই বাইরের থেকে তুমি যান্ত্রিক শক্তি প্রয়োগ করে দিলে ঢিলটা ছুড়ে, কণাগুলো সেই শক্তিটা পার্শ্ববর্তী কণাকে হস্তান্তরিত করলো সমষ্টিগতভাবে, পরবর্তী কণাকে হস্তান্তরিত করলো সমষ্টিগতভাবে, যার ফলে তরঙ্গ সৃষ্টি হলো। সেই তরঙ্গ ক্রমশ বিস্তার লাভ করছে সেই জল মাধ্যমটাকে অবলম্বন করে। এই তো স্থিতিস্থাপক তরঙ্গ। এই স্থিতিস্থাপক তরঙ্গকে আমরা তার সম্পর্কে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে যে এই তরঙ্গগুলোকে আমরা আগে যেমন কম্পনের ক্ষেত্রে কতকগুলো রাশিকে জেনেছিলাম, তেমনি এই তরঙ্গের ক্ষেত্রেও কতকগুলো রাশিকে আমাদেরকে জেনে নিতে হবে। স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে কয়েকটা রাশি আমরা জানবো, 5টি রাশিকে আমরা পরপর জানবো। 1 নম্বরে তরঙ্গের বিস্তার। তরঙ্গের বিস্তার কাকে বলে? 1 নম্বরে তরঙ্গের বিস্তার হচ্ছে, এর আগে তোমরা কম্পনের বিস্তার দেখেছো, সেই কম্পনের বিস্তারের মতোই মনে করো একটা তরঙ্গ এই পথ দিয়ে অগ্রসর হচ্ছে, তার মানে এইখানে যত কণা রয়েছে প্রত্যেকটি কণার সমষ্টিগতভাবে কম্পিত হচ্ছে, যে কারণে তরঙ্গটা অগ্রসর হচ্ছে। তরঙ্গের বিস্তার বলতে বোঝায় যে মাধ্যমে কোনো একটি কণার বিস্তারকেই তরঙ্গের বিস্তার বলা হয়।
অর্থাৎ এইখানে কোনো একটি কণা যদি এই উপরের দিকে এতটা দূরত্ব বা নিচের দিকে এতটা দূরত্ব যায়, তাহলে এটা ও, আর এটাকে ও বলছি, এটাকে এ বলছি, এটাকে বি বলছি, তাহলে ও থেকে এ এই পর্যন্ত এটাই হচ্ছে তার এই তরঙ্গেরই বিস্তার। আবারও বলি, কোন মাধ্যমে তরঙ্গের বিস্তার বলতে বোঝায় সেই মাধ্যমের কোন একটি কণার বিস্তারকে। 2 নম্বরে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল, পিরিয়ডিক টাইম, পর্যায়কাল হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এর আগেও আমি কম্পনের ক্ষেত্রে জেনেছি, তরঙ্গের ক্ষেত্রে দেখো পর্যায়কাল একই রকম। কোন তরঙ্গের পর্যায়কাল বলতে বোঝায় কোন একটি কণা তার পূর্ণ কম্পনের জন্য যে সময় নেয় সেই সময়টিকেই বলা হয় পর্যায়কাল। 3 নম্বরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা একটা নতুন কথা। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়েভ লেংথ। কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য? তাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে কি না, আমরা জানি যে যখন মাধ্যমের কণাগুলো কম্পিত হয় তখনই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। একটি কণা তার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মনে করো ও থেকে এ পর্যন্ত গেল, সেই দূরত্বটিকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। আবারও বলছি যে মাধ্যমের কোনো একটি কণা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। আমি তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সংজ্ঞা পরবর্তীকালে বলছি। 4 নম্বরে হচ্ছে কম্পাঙ্ক কাকে বলে? এর আগে কম্পনের কম্পাঙ্ক পেয়েছিলে, সেই একই কথা। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে যেটাকে এন দিয়ে প্রকাশ করে থাকি। 1 সেকেন্ড সময়ে মাধ্যমের কোন কণা যতবার কম্পিত হয় তাকেই বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক। নেক্সট হচ্ছে 5 নম্বরে তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ কাকে বলে? বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করে থাকি। তরঙ্গের বেগ হচ্ছে কি 1 সেকেন্ড সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মনে করে 1 সেকেন্ড সময়ে ও থেকে এখানে বি পর্যন্ত গেছে, তাহলে এইটাই হচ্ছে তার তরঙ্গ বেগ, 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বটাকে। 5টা পরপর রাশিকে আমরা জেনে গেলাম। এবারে দেখো, এই যে তরঙ্গগুলা বলছিলাম যে তরঙ্গের ক্ষেত্রে স্থিতিস্থাপক তরঙ্গ, এটাকে 2টি ভাগে ভাগ করা যায়। 2টি ভাগে ভাগ হচ্ছে কিরকম? স্থিতিস্থাপক তরঙ্গ 2 রকমের হয়। স্থিতিস্থাপক তরঙ্গ 2 রকম। স্থিতিস্থাপক তরঙ্গ একটা ভাগ হচ্ছে তির্যক তরঙ্গ, যাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কাকে বলে? তির্যক তরঙ্গ হচ্ছে কি, যখন কোনো তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয় তখন যদি মাধ্যমের কণাগুলো সেই তরঙ্গের অভিমুখের সঙ্গে সমকোণে কম্পিত হয় তাহলে তাকে তির্যক তরঙ্গ বলে। আমি আবারও বলি সংজ্ঞাটাকে, যে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে তরঙ্গ মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখের সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গটিকে বলা হয় তির্যক তরঙ্গ। ঠিক অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রেও এইরকম ভাবে বলবো। দেখো যে মাধ্যমে মনে করো এইভাবে তরঙ্গ অগ্রসর হচ্ছে, কণাগুলো ধরো এই বরাবর কম্পিত হচ্ছে, অর্থাৎ তরঙ্গটা যেদিকে অগ্রসর হচ্ছে সেই বরাবর মনে করো মাধ্যমের কণাগুলো কম্পিত হচ্ছে। তরঙ্গটা যেদিকে অগ্রসর হচ্ছে, তরঙ্গ যেদিকে অগ্রসর হচ্ছে, কণাগুলো যদি সেই দিকে কম্পিত হয় তখন সেই তরঙ্গটিকে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আবারও বলি সংজ্ঞাটা, মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে তরঙ্গ মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখে গতিশীল হয় সেই তরঙ্গটিকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট হচ্ছে যে আমরা এর আগে যে 5টি রাশি পেয়েছিলাম, কম্পাঙ্ক, তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলোকে নিয়ে যেগুলা বলছিলাম, সেখানে তরঙ্গ দৈর্ঘ্যের কথা একটু বলতে চাইছিলাম যে আরেকটা অন্যভাবেও বলা যায়। আমরা তির্যক তরঙ্গ এই মাত্র বললাম। তির্যক তরঙ্গের ক্ষেত্রে বলছিলাম যে মাধ্যমের কণাগুলো তারা তরঙ্গটা যেদিকে অগ্রসর হয় তার সমকোণে কম্পিত হয়। অর্থাৎ এখানে যখন ধরো তরঙ্গ অগ্রসর হয়নি, প্রত্যেকটি কণা তার সাম্যাবস্থানে ছিল,
কণাগুলো কম্পিত হয়, কম্পিত হয়ে কোন একটা কণা ধরো এই অবস্থানে রয়েছে, কোন একটা কণা তার থেকে একটু বেশি উপরে উঠেছে, আরেকটু এখানে উঠলো, এইভাবে একটা কণা হয়তো এত দূর উঠে তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছে গেছে, এরকম করে তরঙ্গটা অগ্রসর হলো, এইখান থেকে ধরো এই জায়গাটাতে সে সর্বোচ্চ বিস্তারে কণাটা পৌঁছে গেছে এই পর্যন্ত, এইটা নিচের দিকেও সেরকম ভাবে কম্পিত হয়, এইখান থেকে এটা সর্বোচ্চ বিস্তারে পৌঁছেছে। এইভাবে তরঙ্গ যখন অগ্রসর হয়, তির্যক তরঙ্গ, সেই তরঙ্গের যে লেখচিত্রটা সেটা হচ্ছে এই নেচারের হয়। তির্যক তরঙ্গের ক্ষেত্রে এই যে ছবিটা দেখছো, এই বিন্দুটা এ, এইখানে যে কণাটা থাকে বি বিন্দুতে যে কণাটা থাকে, সেই কণাগুলো তারা সর্বোচ্চ বিস্তারে রয়েছে উপরের দিকে। ঠিক একইভাবে সিটাও সর্বোচ্চ বিস্তারে আছে কিন্তু বিপরীত দিকে। তাহলে এ এবং বি তারা সর্বোচ্চ বিস্তারে উপরের দিকে রয়েছে, ধনাত্মক দিকে রয়েছে। এই জন্য এ এবং বি এগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর সিটাকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যেকার যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এইখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে ল্যামডা। ঠিক একইভাবে তরঙ্গ পাদ যদি আরেকটা আমি এঁকে দিয়ে দেখাই, মনে করো এটা ডি, তাহলে সি থেকে ডি এটাও ল্যামডা। তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদ, তাদের মধ্যেকার দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা তির্যক তরঙ্গের ক্ষেত্রে গেল। একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা যদি হয় সেই ক্ষেত্রে কেমন ভাবে সেই তরঙ্গটা ছবিটা আঁকা যায়, আমি এর আগেই তোমাদেরকে পড়িয়েছিলাম যে শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ যেভাবে বিস্তার লাভ করে ঠিক সেইভাবেই কিন্তু এই অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার লাভ করবে। এখানে বাড়তি আর নতুন করে কিছু বলার নেই। অর্থাৎ এখানে ঘনীভবন তৈরি হবে একটা, তারপরে একটা তনুভবন তৈরি হবে, আবার ঘনীভবন তৈরি হবে, আবার তনুভবন তৈরি হবে। এইভাবে তরঙ্গ অগ্রসর হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, তির্যক তরঙ্গের উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ। আমরা ভি সমান এন ল্যামডা এই সম্পর্কটি জানবো। ভি বলতে কি তরঙ্গ বেগ, এর আগেই বলেছি। এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তিনটি ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভি সমান এন ল্যামডা। তাহলে এখন আমরা জানি যে একটা তরঙ্গ একবার পূর্ণ কম্পন যদি হয়, কোন কণা একবার পূর্ণ কম্পনের জন্য তরঙ্গটি যে দূরত্ব যায়, পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গটি যে দূরত্ব যায় সেটা হচ্ছে ল্যামডা। এর আগেই আমরা সেটা বলেছি। এন বার যদি পূর্ণ কম্পন হয়, তার জন্য যে দূরত্ব যাবে সেই দূরত্বটা হবে কত না এন ল্যামডা। আবার দেখো যে এন বার পূর্ণ কম্পন কতক্ষণ সময়ে হয়, 1 সেকেন্ড সময়ে হয়। সেটা আমরা কম্পাঙ্কের সংজ্ঞা থেকে জেনেছি। তাহলে 1 সেকেন্ড সময়ে কোন একটি তরঙ্গ যাচ্ছে এন ল্যামডা দূরত্ব, তাকেই তো বলা হয় ভি, তরঙ্গ বেগ। তাহলে ভি সমান হচ্ছে এন ল্যামডা। এই সম্পর্কটি আমরা এখান থেকে জানতে পারলাম। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যে ভি সমান এন ল্যামডা। এই সম্পর্কটা থেকে আমরা পরবর্তীকালে বেশ কিছু অঙ্ক করব।